নমস্কার বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার বয়স 55 ছাড়িয়ে গেছে, আমি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি? কিংবা অনেকে এটাও বলেন যে আমি রিটায়ারমেন্টের কাছে চলে এসেছি, কেউ বা সদ্য রিটায়ারমেন্ট নিয়েছেন, তারাও এই প্রশ্নটা করে থাকেন যে রিটায়ারমেন্টের পরেতেও কি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। দেখুন, এই প্রশ্নের উত্তরে বলি যে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে ভিডিও বানাই বলেই আপনাকে বলে দেবো হ্যাঁ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, ব্যাপারটা এরকম না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে সত্যিই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন কিনা সেটা ডিপেন্ড করছে চারটে জিনিসের উপরে। সেই চারটে জিনিস কি? আপনার কারেন্ট অ্যাসেট কি আছে এবং আপনার রিটায়ারমেন্ট কর্পাস কত হয়েছে সেইটা জানা জরুরি। 2 নম্বর জানা জরুরি যে আপনার প্রতি মাসে খরচ কত আর ইনফ্লেশনের রেট কেমন আছে। 3 নম্বর যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার রিস্ক টলারেন্স আর রিস্ক ক্যাপাসিটি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনাকে সত্যিই রিস্ক নেবার কোনো দরকার আছে কিনা সেটা দেখব। আর 4 নম্বর যেটা যে আপনার রিটায়ারমেন্টের জন্য আর কতটা টাইম বাকি আছে, যদি সেটা অ্যাপ্লিকেবল হয়। এই সমস্ত জিনিসগুলো জানার পরে তবেই কিন্তু ডিসাইড করা যাবে যে আদৌ আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দরকার হবে কিনা। তো আজকের এই ভিডিওতে 3টে ডিফারেন্ট সিনারিও অ্যানালিসিস করব। সেই সিনারিওগুলোতে হিসেব করে দেখব যে সেই সিনারিওর ক্ষেত্রে তার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দরকার পড়ছে কিনা, কার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করলেও কোনো ক্ষতি নেই, কার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে অল্প বিস্তর ইনভেস্ট করে রাখা ভালো, আর কার ক্ষেত্রেই বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা একদমই জরুরি, না হলে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা সঠিক হচ্ছে না। তো প্রতিটা কেসেই কিন্তু এটা আমরা দেখব। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই হিসেবটা হবে শুধুমাত্র রিটায়ারমেন্টের পর যে খরচা সেই খরচার হিসাবেতে। কোনো এক্সেপশনাল খরচা, যেমন ধরুন সন্তানের বিয়ের জন্য খরচা বা হায়ার এডুকেশনের জন্য খরচা বা যে খরচাগুলো লামসাম হয়, সেই হিসেবটা কিন্তু এখানেতে নেই। এখানে শুধু রিটায়ারমেন্ট পরবর্তী স্বাভাবিক জীবনযাপনের জন্য যে খরচা সেই হিসেবটাকেই দেখানো হয়েছে। ওইগুলোর ক্ষেত্রে আপনাকে আলাদা করে প্ল্যানিং করতে হবে। এবার এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি যে ব্যক্তির কথা আমি বলছি সেই ব্যক্তির বয়স 55 বছর এবং তিনি 60 বছর বয়সেতে রিটায়ার করবেন এবং তার প্রতি মাসে এখন খরচা 30,000 টাকা। 30,000 টাকা এই জন্যই নিয়েছি কারণ তাহলে কি হবে, ম্যাক্সিমাম মানুষ এখানে কভার হয়ে যাবেন। খুব বেশি নিলে অনেকেই রিলেট করতে পারবেন না, সেই কারণের জন্য 30,000 টাকা একটা মডারেট খরচা আমি ধরেছি। এইবার প্রশ্ন হলো, এখন যেটা মাসে 30,000, 5 বছর পরেই সেটার ভ্যালু বেড়ে যাবে, তখন আর 30,000-এ চলবে না। ইনফ্লেশন আছে, যেটা আপনারা সবাই জানেন, প্রতিটা ভিডিওতেই আমি নিয়ম করে বলি 6%-এর হিসাবে ওনা 5 বছর পরে 30,000 টাকায় আর চলবে না। তখন কত লাগবে? 40,200 টাকা। আর সেটাকে যদি বছরে হিসেব করি সেটা এসে যাচ্ছে আপনার প্রায় 4,82,000 টাকা। তো এইবার ভিডিওর শুরুতেই আপনাকে বলেছিলাম যে 3টে আলাদা আলাদা সিনারিওর প্ল্যানিং করে আপনাকে দেখাবো। তো আমি প্রথম সিনারিওর কথা বলছি। মনে করুন রামবাবু, তার বয়স 55 বছর, 5 বছর রিটায়ারমেন্টের জন্য বাকি আছে। তিনি অলরেডি 2 কোটি টাকা জমিয়ে ফেলেছেন। তো এইবার তিনি কি করবেন? তিনি কি আগামী দিনেতে টাকাটা কোথায় রাখবেন? আমি ধরে নিচ্ছি যে তিনি একদম সেফ জায়গাতেই রাখবেন। তিনি 7% রিটার্ন পাওয়া যায় ডেট প্রোডাক্টে, সেইখানেতেই রাখবেন। যদিও বর্তমানে কোনো কোনো প্রোডাক্টে 7%-এরও বেশি রিটার্ন দেয়, তবুও আমি কনজারভেটিভ ওয়েতে একটু সেফ থাকার জন্য আমি ধরে নিলাম তিনি 7% রিটার্ন যে প্রোডাক্টে পাওয়া যায় সেখানেতে ইনভেস্ট করবেন। তাহলে 5 বছরে এই যে 2 কোটি টাকা সেটারও ভ্যালু বেড়ে যাবে। 5 বছর পরে এই 2 কোটি টাকাই হয়ে যাবে 2,80,00,000 টাকা। মানে 2,80,00,000 টাকা দিয়ে রামবাবু রিটায়ারমেন্ট নিচ্ছেন। এইবার এই 2,80,00,000 টাকা থেকে তাকে প্রতি মাসে ওই 40,000 টাকার মতো বের করে আনতে হবে। কাজটা কি খুব কঠিন? মোটেই না, কারণ আমি বলেছি যে সেফ উইথড্রয়াল রেট 4% ধরা হয়। তাহলে ওই 2,80,00,000 টাকা যদি সেফ জায়গাতেও রাখা হয় এবং সেখান থেকে যদি 4% করে উইথড্র করা হয়, তাহলেও তিনি 92,000 টাকা উইথড্র করতে পারেন। তিনি তো তার থেকে আরো কম করছেন। তাহলে এক্ষেত্রে রামবাবুর ক্ষেত্রে তার মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা অপশনাল, কোনো ম্যান্ডেটরি নয়। এইবার মনে করুন 2 নম্বর সিনারিও, যেখানে রামবাবুর জায়গায় আছেন শ্যামবাবু, কিন্তু শ্যামবাবুর ক্ষেত্রে সমস্যা এটাই যে এই 55 বছর বয়সেতে তিনি 1 কোটি টাকা জমাতে পেরেছেন, কারেন্ট কর্পাস 1 কোটি।
এবার যেহেতু তার কারেন্ট কর্পাসটা কম, সেই কারণের জন্যই তিনি ঠিক করলেন যে কিছুটা টাকা আমাকে কিন্তু গ্রোথ প্রোডাক্টেতেও রাখতে হবে, এবং সেই হিসেব করে তিনি 75% ডেট প্রোডাক্টে আর 25% মিউচুয়াল ফান্ডে রেখেছেন। এবং দেখা যাচ্ছে যদি আমি ধরে নিই যে ডেট প্রোডাক্ট থেকে 7% আর মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন এসেছে, তাহলে 5 বছর পরেই তার এই টোটাল টাকাটা, টোটাল যে কর্পাস, সেটা কত দাঁড়াবে? সেটার ভ্যালু হয়ে যাবে প্রায় 1.49 crore, মানে 1.5 কোটি টাকার মতো হয়ে যাচ্ছে। এইবার এই 1.5 কোটি টাকা থেকে যদি তিনি 4% রুল ফলো করে উইথড্রয়াল করতে থাকেন, তাহলে তিনি প্রতি মাসে 49,600 টাকায় তুলতে পারবেন। তার দরকার হচ্ছে 40,000 টাকার মতো, তাহলে তিনি মোটামুটি এখনো কমফোর্টেবল পজিশনে আছেন। সুতরাং 2 নম্বর কেসেও আমরা দেখতে পাচ্ছি যে তার 4% উইথড্রয়াল রুল যদি ফলো করি, তিনি যে টাকাটা তুলতে পারবেন তার থেকে তার খরচা কমই হবে। সুতরাং কিছু টাকা এখানে বেঁচে থাকবে প্রতি মাসে মাসে, সেইটা দিয়েও তিনি মোটামুটি আগামী 20-25 বছর কমফোর্টেবলি চালিয়ে নিতে পারবেন। তো এক্ষেত্রে তিনি কি করেছেন যে ম্যাক্সিমামটা ডেটে অল্প পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে রেখেছেন। এইবার আর একটা যদি সিনারিও নিয়ে, সিনারিও নাম্বার 3, মনে করুন সেটা রোহিত বাবু, যার কাছে আমি দেখছি যে মাত্র 50 লাখ টাকার কর্পাসই এখনো আছে। এইবার মনে করুন তিনি যদি ওই 50 লাখ টাকা শুধু ডেট প্রোডাক্টেতে রাখেন, তাহলে কত পাবেন? এই 50 লাখ টাকার যদি 7% হিসেব করে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 5 বছরে সেটা ওই 70 লাখ টাকার মতো আসবে। এবার এই 70 লাখ টাকা যদি আপনি রাখেন এবং যদি 4% রুল ফলো করেন, তাহলে কি দেখতে পাচ্ছি যে 70 লাখের 4% কত আসছে, মানে যেটা বছরে আসছে সেটা যদি আমি মান্থলি হিসেব করি, ওই 23 থেকে 24,000 টাকার মতো আসছে। কিন্তু আপনার দরকার 40,000, সুতরাং আপনার কিন্তু শর্টফল হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে কারেন্ট যে অ্যাসেট আছে সেটাকে কিন্তু কিছুটা মিউচুয়াল ফান্ড বা যেগুলো হাই গ্রোথ প্রোডাক্ট আছে সেগুলোতে ইনভেস্ট করতে হবে। পারলে আরো কিছু অ্যাডিশনাল ইনভেস্ট করতে হবে, যাতে কিনা আপনার রিটায়ারমেন্টের কর্পাসটা সেটা আপনার তৈরি হয়, যেটা আপনার টার্গেট আছে সেটা আপনি মিট করতে পারেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কি না করব, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে আমার রিটায়ারমেন্ট কর্পাস যেটা আমি চাইছি, সেই রিটায়ারমেন্ট কর্পাসটা আমি সেভ প্রোডাক্ট দিয়েই তৈরি করে ফেলতে পারছি, কিংবা রিটায়ারমেন্টের পরবর্তী সময় যে মাসে খরচা আছে সেটাকে আমি সেভ প্রোডাক্ট দিয়েই অ্যাচিভ করতে পারছি। যদি অ্যাচিভ করতে পারি তাহলে আননেসেসারি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট নাও করতে পারি, বিশেষ করে রিস্কি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে। আর যদি এমন হয় যে আমার শর্টফল হবে, ফান্ডটা কম হবে, তাহলে আমাকে বাধ্য হয়ে কিছু গ্রোথ প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমি খুব রিস্কি মিউচুয়াল ফান্ড না নিলেও হাইব্রিড ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড নিতে পারি, যেখানেতে আমি একটু ডিসেন্ট গ্রোথও পেতে পারবো আর আমার রিস্কটাও কম হবে। এইবার দেখুন, আমি যেগুলো আপনাকে বললাম সেগুলো সবই হাইপোথেটিক্যাল কেসেতে। আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে, মানে আপনার বর্তমানে পরিস্থিতিটা কেমন সেইটার উপর বেস করেই কিন্তু আসলে ডিসিশন নেওয়া যাবে। তো এই ধরনের পার্সোনাল ফাইন্যান্সের প্ল্যানিং, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বা এই সম্বন্ধে যদি আপনি পার্সোনালাইজড অ্যাডভাইস পেতে চান, তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।